আসসালামু আলাইকুম। সহজ স্বাস্থ্য কথা সিরিজের আজকের পর্ব হচ্ছে বাচ্চাদের পেটের ব্যথা। বাচ্চাদের পেটের ব্যথা করা বা পেট ব্যথা করা বা পেটের বেদনা করা একটা কমন সমস্যা। সচরাচর যেটা হয় বাচ্চাদের, মায়েরা কমপ্লেন করে বেশি বেশি যে বাচ্চা কথা বলতে পারে না, কথা বলতে পারার বয়স হয়নি, তাদেরও দেখা যায় পেট ব্যথা করে। তো কে বলে এই কথা বাচ্চার পেট ব্যথা করে? বাচ্চা মায় বলে, বাচ্চার নানি বলে, বাচ্চার দাদি বলে যে এই বাচ্চার পেট ব্যথা করে। তো আপনি বুঝেন কিভাবে পেট ব্যথা করে? তো বলতে পারে না, বলছে ওই কান্নাকাটি করে আর পেট মুচড়ায় আর কান্নাকাটি করে। তো এখন ওই পেট মুচড়াইলেই তারা মনে করতেছে যে এই পেট ব্যথা করতেছে। তা আসলে কি তাই? আমরা তো জানি না যে পেট ব্যথা করে কিনা। তো বাচ্চাদের শরীর মোছড়াবে ঠিক। বাচ্চা শরীর মোছাই বাচ্চা বড় হয়। তো এইটাকে অনেকে রোগ মনে করে। এটা কিন্তু রোগ না। মোছড়াবে, সে লড়াচড়া না করলে তার শরীর গ্রোথ হবে না। এখন যদি কান্নাকাটি করে তাহলে মনে করতে হবে যে তার পেটে ব্যথা হতে পারে। তো এটা না হয় আমরা জানি না ব্যথা হয় কিনা, কনফার্ম না, কিন্তু যে ব্যথা কথা বলতে পারে যে ব্যথা কি সে বুঝতে পারছে, কোথাও আঘাত লাগলে বলে আমি ব্যথা পাই, তাহলে পেটে ব্যথা পেলে সে বলতে পারবে পেটে ব্যথা পাই। এখন অনেক বাচ্চাই এই কথা বলে যে আমার পেট ব্যথা করে। বিশেষ করে স্কুল গোয়িং যারা যারা নতুন নতুন স্কুলে যায়, কিন্তু তাদের কাছে স্কুলে ভালো লাগে না। স্কুলে সে বাড়িতে তার ভালো লাগে, বাসায় তার ভালো লাগে। এটা কিছু কিছু স্কুল আছে যে সেই স্কুলের পরিবেশ, সেই স্কুলের পড়ার চাপ, পড়ার ধরন, শাসন তার ভালো লাগে না, বা পড়াই তার কাছে ভালো লাগে না। তাহলে এইখান থেকে ফাঁকি দেওয়ার জন্য কোনো কোনো বাচ্চা বলবে যে আজকে স্কুলে যাবো না, আমার পেট ব্যথা করছে। পেট একটা কিছু না অছিলা না দিতে হবে না। এখন কার পেট ব্যথা করছে, কার পেট ব্যথা করে না, এটা তো শুধু আন্দাজ করে বললে হবে না। তবে কিছু কিছু এভিডেন্স থেকে বোঝা যায় যে যে এক মায়ে বলতেছে যে সারাদিন ভালোই থাকে, যখন তার বাবা বাসায় আসে, বাবা আবার বাইরে বাইরে বেশি থাকে আর কি, বাড়িতে বাসায় এসাই এই সারাদিন কি দুষ্টামি করছো, দেখি পড়ছো কিনা, বই নিয়ে আসছো। তো আসলে তো সে পড়ে নাই বা পড়া পারে না। তো এইরকম যদি ডেইলি এই লোক করে এবং পড়া নিয়ে তাকে তিরস্কার করে বা শাসন করে, তাহলে কিন্তু বাচ্চার স্বভাবত একটা ভয় থাকবে যে আজকেও বাবা এসে আমাকে এরকম বকাঝকা করবে। তো দেখা গেছে যে তখন তার পেট ব্যথা ওঠে। বুঝতেই পারছেন যে এইরকম করার বাদ আর বাসায় আসার আগে তার পেট ব্যথা করে, তাহলে তার সন্দেহ করতে হবে যে এটা তার এই হয়তো এই পেট ব্যথা করে না, কিন্তু পেট ব্যথার সুতা দিয়ে সে ই পাইতে চায়, রক্ষা পেতে চায়। অথবা স্কুলে যাওয়ার বেলার আগ মুহূর্তে তার পেট ব্যথা করে, অথবা প্রাইভেট টিউটর যারা বাসায় আসে তাদের আগ মুহূর্তে পেট ব্যথা করে। তাহলে এইখানে সন্দেহ করতে তার এই পেট ব্যথা আসল পেট ব্যথা না। কিন্তু খালি সন্দেহ করলেই তো হবে না। হ্যাঁ, পেট ব্যথা তো আসলে হইতেও পারে। পেট ব্যথার অনেক কারণ আছে। আগের দিনে আমরা যখন ছোট ছিলাম বা আমি যখন ইয়াং ডাক্তার ছিলাম, তখন বাচ্চাদের কমন পেট ব্যথার কারণ ছিল রাউন্ড ওয়ান, মানে কৃমি, বড় বড় কেঁচো কৃমি পেট ভর্তি ছিল। এবং কি আমি যখন আমি ইন সার্ভিস ট্রেনিং বা ট্রেনিং করি, তখন আমি একটা অপারেশনে অ্যাসিস্ট করতেছিলাম স্যারের সাথে। ওর বাচ্চার বয়স ছিল 7 বছর, তার পেটে এরকম এক ডিশ পরিমাণ এই কৃমি ছিল, বড় বড় কৃমি। ও মনে হচ্ছিল যে একদম সেমাই পিঠার যেরকম ডিশে রাখা দেয় এই ধরনের হয়ে গেছিল তার। এই দৃশ্যটা আমার এখনো মনে আছে। এই পরিমাণ তার কৃমি ছিল। তার পেটের ব্যথা ছিল, পেটের ব্যথায় তার
আমরা বলি যেটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, নারে পেস লাগা বা নার বন্ধ হয়ে যাওয়া, এই ধরনের সিমটম নিয়ে আসাতে পেটটা ওপেন করে দেখা গেল যে এই কৃমির দলা পাকাইয়ে ইন্টেস্টাইন বন্ধ করে রাখছে, এই ধরনের। তো সেই কৃমির ইরাডিকেশন প্রোগ্রাম করে এই বাংলাদেশে এখন কৃমি নাই বলতেই চলে। সচরাচর আমি পাই না, স্টুল পরীক্ষা করেও কৃমির ডিম পাওয়া যায় না। তো এটা তো হলো কৃমির কথা। তারপরে বাচ্চাদের ওই নানান কিছু অখাদ্য কুখাদ্য পাওয়া যায়, স্কুলের সামনেই পাওয়া যায়, রাস্তাঘাটে পাওয়া যায়, বাচ্চাদের না বুঝে এগুলি খায় আর কি, পেরিওয়ালায় নিয়ে আসে। তো এগুলো খেয়ে তার পেটের মধ্যে পীড়া হয়, বদ হজম হওয়ার জন্য এগুলি হয়, এগুলি পেটে অ্যালার্জি হয় এইগুলি। তা এইগুলি আইডেন্টিফাই করা খুবই মুশকিল। তাছাড়া তো রিয়ালি মানে বড় বড় অসুখ হইতে পারে, যেমন তার পেটে টিউমার হইতে পারে, তার ইন্টেস্টাইনে পেস্ট লাগতে পারে, যেটাকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, এটা বলা যেতে পারে। তাই এত কিছু হইতে পারে। তো তাহলে আমাদের এই জন্য একজন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তাকে নিয়ে যেতে হবে। নিজে নিজে বললেই হবে না যে এটা হয়তো বান করতেছে, রুগীর বান করতেছে, এরকম। তাকে নিয়ে গেলে ডাক্তার তাকে অ্যাসেস করবে যে তার আসলে রিয়ালি কোনো কিছু আছে কিনা। দরকার হলে তার কিছু রক্ত পরীক্ষা করবে, তার এক্সরে করতে পারে, আল্ট্রাসাউন্ড করতে পারে, এইরকম আর কি। এখন কাজে আমাদেরকে অবহেলা করলে চলবে না, পেট ব্যথা বললে উড়িয়ে দেওয়া যাবে না, একজন শিশু রোগ বিশেষজ্ঞ দেখাইতে হবে। এবং শিশু রোগ বিশেষজ্ঞ যদি মনে করেন যে শিশু রোগ সার্জনকে দেখাইতে হবে, তাহলে আবার শিশু সার্জন দেখবে। এইরকম ভাবে রোগটাকে ডায়াগনোসিস করতে হবে। আর যদি ডায়াগনোসিসে তেমন কিছু না পায়, তাহলে ধরে নিতে হবে, অবজারভেশন করতে হবে, এরকম মাঝে মাঝে ডাক্তারের কাছে যেতে হবে। তো এই একটা কেস ইদানিংকার একটা কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতাল, আমি যেখানে আছি, এখানে একটা ইন্টারেস্টিং কেস ছিল। সেই কেসটা গতকাল এই ক্লিনিক্যাল মিটিংয়ে, উইকলি সাপ্তাহিক যে মিটিং হয়, সেখানে সব ডিপার্টমেন্টের সব টিচার, সব ডাক্তার, সব জুনিয়র ইন্টার্নি ডক্টর তারা আসার পরে একটা ইন্টারেস্টিং বা এরকম জটিল কেস সেখানে প্রেজেন্ট করা হয়। এই ধরনের কেস গতকাল একটা প্রেজেন্ট করা হয়েছে, সেটা আপনাদের একটু বলবো সেই কেসটা কেমন ছিল। একটা বাচ্চা, ছেলে বাচ্চা, বয়স এখন তার 3 বছর। তার যখন বয়স 1.5 বছর, তখন থেকেই তার পেট ব্যথা হয়, বমি হয়। পেট ব্যথা না তো বমি হয় আর কি। বমি হয়, কিন্তু বমি হয়, বারবার বমি হয়, আবার ভালো হয়ে যায়। কিছুদিন পর পর আবার বমি হয়, ভালো হয়ে যায়। ডাক্তার দেখানো হয়, কিন্তু ডাক্তার কোনো স্পেসিফিক বমির কারণ খুঁজে পায় না আর কি। অ্যাপেন্ডিসাইটিস হয় নাই, কোনো টিউমার হয় নাই, এমনি কোনো হাতে কোনো টিউমার বাজে না, বা সিস্ট বা লাম্প কিছুই বাজে না। রোগীর স্বাস্থ্য বেশি খারাপ না, গ্রোথ তো ভালোই হচ্ছে। তাহলে এই যে বমিটা হচ্ছে কেন? ওই অন্যান্য রোগীর মতোই দেখতে থাকি ওষুধ কিছু দিয়ে দেয় এরকম। তারপরে এইবার ডাক্তার, শিশুর সার্জন যিনি, উনি এটাকে সিরিয়াসলি নিলেন। কেন তার পেটে বমি হবে, কেন রিপিটেড বমি হবে কেন? অথচ আল্ট্রাসাউন্ডে কিছু পাওয়া যাচ্ছে না, এক্সরেতে তেমন কিছু ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জ্বরও নেই, এরকম। তা এটা শেষে উনি ডিসিশন নিলেন, যেহেতু তার রিপিটেড বমি হচ্ছে, তাহলে বমির কারণ তার আছে পেটে। এটার জন্য উনি যেটাকে বলে ল্যাপারোটমি, এটাও একটা পরীক্ষা, যে পেট কেটে ভিতরে দেখা হবে, চোখ দিয়ে দেখা হবে, একদম কোনো পরীক্ষা না, খালি চোখে দেখা হবে তার পেটের ভিতরে কোনো অ্যাডেশন, মানে একটা ইন্টেস্টাইনের অংশ আরেকটা ইন্টেস্টাইনের অংশের সাথে লেগে আছে কিনা, বা হাফ প্যাঁচ খেয়ে রয়েছে কিনা। পুরোপুরি যদি প্যাঁচ খেয়ে যায়, তাহলে তার পেট ফুলে কয়েকদিন পরে সে মারাই যাবে। তা না, আবার পেট কিছু কিছু চলে, আবার কিছু কিছু চলে না। তো এই উপলক্ষে তিনি ল্যাপারোটমি করলেন আর কি। ল্যাপারোটমি করার পরে দেখা গেল যে এই যে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, যেটাকে যে চিকন যে নাড়ি ভুঁড়ি আমরা বলি, সেখানে একটা পানির থলি আছে, এরকম পানির থলির চতুর্দিক দিয়ে মানে একটা নাড়ের অংশ,
কিভাবে, ওই যে সাপে যেরকম বেজি বা একটা ছোটখাটো প্রাণী ধরে পেঁচ দিয়ে রাখে, ছুটতে না পারে, ছাগলের বাচ্চা ধরে সাপ যেরকম পেঁচটা ধরে থাকে, এইরকম ভাবে পেঁচটা ধরে আছে। তাহলে পেঁচটা ধরে থাকাতে ওই যে ওই যে যেটা পানির থলি আমরা বলি সিস্ট, এই সিস্টটা আবার ওই ইন্টেস্টাইন বা এই যে নার্ভ ওটাকে চাপ দেওয়া রয়েছে। তাহলে নার্ভ দেওয়ার মানে পায়খানা বা স্টুল বা খাবারের যে হজম করা অংশ যেতে পারছে না, এটার নাম হলো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। কারো যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, বসে বমি করে, তাহলে দেখা যাচ্ছে আসলে এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডিউ টু ওই অ্যাডহেশন বা ব্যান্ড ফরমেশন, মানে গিট্টু করে গেছে এর সাথে, ওই সিস্টের সাথে। তাহলে এই সিস্টটা কি জিনিস, এটা পরীক্ষা করতে হবে। পরীক্ষা করাটি হলো শুধু দেখে এটা সিস্ট কি জাতীয় সিস্ট, বিভিন্ন রকম সিস্ট থাকে, মেসেন্টারিক সিস্ট নামে সিস্ট থাকে, এরকম একটা পানির থলি থাকে, আর কিছু থাকে না। আবার দেখা যায় যে লিম্ফানজিউমা হইয়া, লিম্ফানজিউমা মানে আমাদের যে লসিকা নালী আছে, সেই নালীতে একটা অংশ ফুলে ওই লিম্ফ বা ওটা তো পানির মতো সে জমতে থাকে, এটাকে বলে সিস্টিক হাইগ্রোমা বা সিস্টিক লিম্ফানজিউমা এরকম। আবার তার সে ছোট থাকলে ক্যাভার্নাস লিম্ফানজিউমা এরকম। তো এখন এইটা কেটে যে অংশে হয়েছে ওই ইন্টেস্টাইনের, সে অংশটা তো ফেলে দেওয়া হলো, যে অংশের সাথে এই জিনিসগুলো আছে, সিস্টগুলা লাগানো আছে, এটা ফেলে দেওয়া হলো, এবং বাকি যে ভালো অংশ আছে তার দুইটা মাথার জোড়া দিয়ে দেওয়া হলো। এটা ডাক্তার দেখেছে ইজি ব্যাপার। তারপরে বাচ্চা ভালো হয়ে গেল। এখন হিস্টোপ্যাথোলজিস্ট, আমি কিন্তু নিজে একজন হিস্টোপ্যাথোলজিস্ট, আমার এক কলিগ এর কাছে দিলে ইনি পরীক্ষা করে বের করছেন, যে রিপোর্ট দিচ্ছেন যে এটা লিম্ফানজিওমা, এটা হলো ক্যাভার্নাস লিম্ফানজিওমার একটা অংশ। এটা বেশি পানি জমিয়া বেশি সিস্ট আকার ধারণ করছে। বলতে পারেন তাহলে এত বড় একটা সিস্ট হলো, সেটা আবার হাতে কেন বাজলো না, পরীক্ষায় কেন ধরা পড়লো না? ওই যে ইন্টেস্টাইনের সাথে সাপের মতো এমনভাবে পেঁচিয়ে আছে, সেটা ফুলে ওঠে নাই, ফুলতে পারে নাই, বা ফুললে ওই যে খণ্ড খণ্ড হয়ে গেছে, যার জন্য ওই ইন্টেস্টাইন তো খণ্ড খণ্ডই থাকে, ওই ইন্টেস্টাইনই মনে হয়েছে। বলার উদ্দেশ্য হলো, এটা প্রেজেন্ট করার উদ্দেশ্য হলো যে এরকম লক্ষণ দেখা যাবে, কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন হলো ল্যাপারোটমি বা পেট কেটে ভিতরে দেখেন, এবং কি হইলো, কেন হইলো তার বমি হচ্ছে এটা দেখেন। যে এমনি তো অনেকে রাজি হবে না, আমার তো কোনো কিছুতে ধরা পড়ে নাই, কেন পেটটা কাটবো, কোনো টিউমার ধরা পড়ে নাই, কিছু না, আমার কোনো সিস্ট নাই, কাজেই কিন্তু এই সিস্ট যদি না পাওয়া যেত তাহলে কিন্তু অনেকে বলতো কেন এই পেটটা কাটা হলো, তাই না? কিন্তু পেট কাটতে হবে, ইন্ডিকেশন থাকলে কাটতে হবে, রিপিটেড বমি হলে কাটতে হবে, এটা ডাক্তারদের উপর ছেড়ে দিতে হবে, ডাক্তাররা যেটা ভালো মনে করেন সেটা। তা আজকের সহজ স্বাস্থ্য কথা সিরিজে এটা আমি বাচ্চাদের যে বমি, রিপিটেড বমি হয়, তার কারণ কি কি হতে পারে, এবং একটা ইন্টারেস্টিং কেস গতকাল প্রেজেন্ট করা হয়েছে, সেটা বলার জন্য আমি আজকে আপনাদের কাছে সামনে এসেছি। আর আমার এই ইউটিউব চ্যানেল যেটা সাদিকুল তালুকদার, এবং ফেসবুক পেজ ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার, এটাতে আমি এই ওই কেস প্রেজেন্টেশন যেটা হয়েছে তার একটা ভিডিও করছি, 35 মিনিটের একটা ভিডিও, যে কেসটা এখানে প্রেজেন্ট করছে সেটা ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক সার্জারি, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ থেকে এটা প্রেজেন্ট করা হয়েছে। সেটা আমি রেকর্ড করে মেইন অংশটুকু ধারণ করেছি, আপনাদের দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি। বিশেষ করে ডাক্তার যারা, সেই ইন্টারেস্টিং কেস, যে এ 3 years old boy উইথ রিপিটেড ভমিটিং কেসটা ছিল, সেটা প্রেজেন্ট করছে। বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে এটা নিয়ে একটা মিটিং হয়েছে, এবং এক একজনকে কোয়ারি করছে, এবং আলোচনা সমালোচনা হয়েছে এটা নিয়ে, এবং এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে এই ভিডিওটা দেখার জন্য
আমন্ত্রণ জানাচ্ছি। আপনি সার্চ যে লিখবেন ইউটিউবে গিয়ে এ 3 years old boy with repeated vomiting, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক সার্জারি, এটাও লিখতে পারেন। আর আমার নাম লিখবেন সাদিকুল তালুকদার, SADEQUEL, এই হলো আমার নাম। এই সাদিকুল লিখলেও আসবে এটা। আজকের মতো শেষ করছি। আর আমার যে সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে বা না লাগে, আপনি বন্ধুদের কাছে শেয়ার করুন, দেখবেন বন্ধুদের কাছে ভালো লাগতে হবে, তাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।